নমস্কার। কবিতা পাঠের সময় এখন। আমরা কবিতা পাঠে ছিলাম, আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব। আজকে আমরা বিষ্ণুদের কবিতা পড়ব বলে মনস্থ করেছি। দুটো আপাত কঠিন বিষয়ের উপর লেখা গদ্য, একটি উপন্যাস যার ভাষা এবং বিষয় আমার কাছে অনেকটাই অপরিচিত, আরেকটি অশোক মিত্রের আত্মজীবনীমূলক লেখা, যেটিরও বিস্তৃত প্রেক্ষা আমার কাছে অপরিচিতই এবং আমার বা আমাদের সকলেরই ধরাছোঁয়ার বহু বাইরে, অনেক দূরে, অনেক উঁচুতে বলা যায়। তো সেই কঠিন পাঠগুলো সম্পন্ন করার পর কোনো সহজ আবেগমূলক কোনো কবিতা পাঠে বা সরলভাবে ছোট ছোট ভাবে বিবৃত কোনো কবিতা পাঠে এলে খানিকটা আশ্বস্ত হওয়া যেত। কিন্তু আগে থেকেই ঠিক করে রেখেছিলাম আজ বিষ্ণুদের কবিতা পড়ব। বুঝতেই পারছেন, বিষ্ণুদের কবিতা পাঠ আরও একটি চ্যালেঞ্জের বিষয়, বিশেষত ভিডিও করতে বসে, এবং তাও আবার কোনো রকম প্রস্তুতি না নিয়ে। পড়ছি বিষ্ণুদের কবিতা পলায়ন। সফরি চোখের সরল চাহনি, চোখের কোলের কালিমার মায়া চোখ ভুলিয়েছে চিকন কপল। সিল্ক মসৃণ সাদার ছোট পাণ্ডু ললাটে, ঘ্রাণটানি মৃদু শীতল আধারে সুরভি চুলের, স্বল্প পরিধি রক্তশ্রুত সরস অধর, মুখে রেখেছি ও শুনেছি বক্ষে গ্রহদের বেগ। দেখি মুহূর্ত বিম্বে চিন্তনেরই ছবি, চিরন্তনেরই ছবি, দেখি মুহূর্ত বিম্বে চিরন্তনেরই ছবি, উর্বশী আর উমাকে পেয়েছি এ প্রেম পুটে। 7টি দিন ও রাত্রি একটি কবিতা আমার, প্রেমের কবিতা করেছ আমাকে। ফোটালে যে ফুল সে ফুল শেফালি, তীর্থযাত্রীর হৃদয়ে আমার আর নাহি রয় এ কয় দিনের পান্থশালায়। পড়লাম, যথারীতি পড়তে গিয়ে অসুবিধা হয়েছে। আরেকবার পড়বো? আচ্ছা, আরেকবার পড়ি। পলায়ন। সফরি চোখের সরল চাহনি, চোখের কোলের কালিমার মায়া চোখ ভুলিয়েছে চিকন কপল। সিল্ক মসৃণ সাদার ছোট পাণ্ডু ললাটে, ঘ্রাণটানি মৃদু শীতল আধারে সুরভি চুলের, স্বল্প পরিধি রক্তসূত্র সরস অধর, মুখে রেখেছি ও শুনেছি বক্ষে গ্রহদের বেগ। দেখি মুহূর্ত বৃম্বে চিরন্তনেরই ছবি, উর্বশী আর উমাকে পেয়েছি এ প্রেম পুটে। 7টি দিন ও রাত্রি একটি কবিতা আমার, প্রেমের কবিতা করেছ আমাকে। ফোটালে যে ফুল সে ফুল শেফালি, তীর্থযাত্রী হৃদয় আমার আর নাহি রয় এ কয় দিনের পান্থশালায়। কয়েকদিনের একটি প্রেম পর্ব এবং কিভাবে শারীরিক ও মানসিক প্রেম পর্বের বিবরণ তিনি এই কবিতায় অত্যন্ত সংযমের সঙ্গে পরিবেশন করেছেন। বোঝা যাচ্ছে শুধুমাত্র উর্বশী আর উমাকে এই প্রেমপুটের মধ্যে পেয়েছেন এই কথা উল্লেখ করে তিনি যাঁর প্রেমে পড়েছেন তার কথা এবং তার শারীরিক গঠন ইত্যাদি বর্ণনা করে এবং তার সঙ্গে কবির যে রাসায়নিক যে অনুভূতিবোধ
প্রাপ্তি হলো সেটুকুর বর্ণনা করেছেন এবং তারপর তিনি যে সেখান থেকে পালিয়ে গেলেন, পলায়ন করলেন, সেটিও স্বীকার করলেন। যাই হোক, প্রত্যক্ষ পরের কবিতার নাম। সেই দিন দেখেছি তোমাকে, কোলাহল কুৎসিত নগরের ভিড়ে, দুষ্ট শ্বাস জনতা আধারে বার হয়ে এলে সবাইকে পিছে রেখে, সবাইকে রেখে এলে নিচে। সেই দিন দেখেছি তোমাকে। সেই দিন আমাদের গান ভুলেছে আপন সুর, যবনের আগত বেসুরে, পদাচার কম্পিত সে ভিড়ে, দেখতে চেয়েছি বারবার। বজ্রপ্রাণী রুদ্রাঘাতে দিক আজ সবকিছু মুছে, মৈনাক ডুবিয়ে দিক পৃথিবীর জনতাকে আজ। প্রভাতে দু চোখে মেলে অতীতকে বাতাসে উড়িয়ে দেখি যেন অকস্মাৎ। আদিম ও স্তব্ধ সেই সঙ্গহীনতায় এলে তুমি শুভ্র স্মিত রজনীগন্ধার মতো একা, শুভ্র মরুভূমির মাঝে একান্ত বিস্ময়। এলে তুমি তরুণ তমাল, হাতে নিয়ে দীর্ঘ অবকাশ, স্বাধীন জীবন। এলে তুমি নীরব নির্ভরে, একা সঙ্গীহীন। বিষ্ণুদের কবিতা একসঙ্গে বেশি পড়ার ঝুঁকি নেওয়া উচিত নয়, আর দুটো কবিতা পড়ব। অভিপ্সা। এ আকাশ মুছে দাও আজ, অন্ধকারে রাত্রি লেপে দাও, জ্যোৎস্না ডুবিয়ে দাও অনিদ্রার ঘন কালিমায়। দুই চোখ ঢেকে দাও বাতাসের বুহ ভেদ করে, রাত্রির ঘোমটা ঘেরা সমুদ্রের পদক্ষেপ ধ্বনি ঢেকে এসো দ্রুত পদে, রুদ্ধ করে নিঃশ্বাস আমার শব্দহীন চরণ সঞ্চারে। স্থিরতা নিঃশব্দ অহংকারে, অনিদ্রার শূন্যে হোক নিরালম্ব আমাদের মুখোমুখি দেখা। পৃথিবীকে চূর্ণ চূর্ণ করে আকাশে ছড়িয়ে এসো অন্ধকারে হৃদয় আমার। আরেকটি কবিতা পড়ব, উর্বশী। আমি নহি পুরুরবা, হে উর্বশী, ক্ষণিকের মর অলকায়, ইন্দ্রিয়ের হর্ষে জানো গড়ে তুলি আমার ভুবন। এসো তুমি সে ভুবনে, কদম্বের রোমাঞ্চ ছড়িয়ে, ক্ষণিক সেখানে থাকো, তোমার দেহের হায় অন্তহীন আমন্ত্রণ বিথি। ঘুরি যে সময় নেই, শুধু তুমি থাকো ক্ষণকাল। ক্ষণিকের আনন্দ আলোয়, অন্ধকার আকাশ সভায়, নগ্নতায় দীপ্ত তনু জ্বালিয়ে জ্বালিয়ে যাও নৃত্যময় দীপ্ত দেয়ালিতে। আর রাত্রি রবে কি উর্বশী, আকাশের নক্ষত্র আভায়, রজনীর শব্দহীনতায়, রাহুগ্রস্ত হয়ে রবে বাহুবন্ধে পৃথিবীর নারী, পরশকম্পিত দেহ সলজ্জ উৎসুক। আমি নহি পুরুরবা, হে উর্বশী, আমরণ আসঙ্গ লোলুপ। আমি জানি আকাশ পৃথিবী, আমি জানি ইন্দ্রধনু প্রেম আমাদের। বিষ্ণুদের কবিতা পড়লাম কয়েকটি। তবে এই পাঠের সময় পাঠের বিষয়বস্তুর যে কাঠিন্য বিষয়ক যে কথা বলছিলাম, যে পাঠ করার সময় যে সহজতার মুখোমুখি হতে হয়, সে বিষয়ে আমার ব্যক্তিগত মত হচ্ছে যে গদ্য পাঠ যদি সহজ সরল হয় তাহলে আমার পড়তে সুবিধা হয় এবং আমি পাঠে মনোযোগী হই। গদ্য যদি কঠিন হয়, অসরল হয়, গদ্য যদি জটিল হয়,
এবং গদ্যের ভাষা যদি আমার অপরিচিত হয় তাহলে আমার পড়তে একটু অসুবিধা হয়। কিন্তু কবিতার ক্ষেত্রে ঠিক তার উল্টো। কবিতার ক্ষেত্রে ভাষা খুব সহজ সরল হলে সেই কবিতা আমাকে তেমন আকর্ষণ করে না। পড়তে আমার ট্যামারিংয়ের জন্য, আমার তোতলামির জন্য আটকে যেতে পারে, আমার দৃষ্টির জন্য আমি ভুল দেখতে পারি, আমার কল্পনার কি বলবো, কল্পনার বেইমানির জন্যে আমি ভুল করে অন্যের কবিতার মধ্যে ভুল লাইন প্রক্ষিপ্ত করে ফেলতে পারি, সেটা অন্য বিষয়। কিন্তু কবিতাটি যখন আমি পাঠ করছি, কবিতাটি যদি অতি সরল হয়, অতি ন্যারেটিভ হয় এবং অতি চেনা শব্দাবলীর আয়োজনে সেটিকে তৈরি করা হয়ে থাকে, তাহলে সেই কবিতাটি পাঠে আমার কোথাও খুব একটা আমি আকর্ষণ বোধ করি না। শুধু শব্দাবলী নয়, শব্দাবলীর যে ব্যবহার, শব্দাবলীকে পাশাপাশি রাখার, একটি শব্দের সঙ্গে অন্য একটি শব্দের পরিচয় করিয়ে দেওয়ার মাধ্যমে পাঠককে অন্য কিছুর দিকে আগ্রহী করে তোলার যে কৌশল, সেটা যদি কবিতায় না থাকে তাহলে সেই কবিতা পাঠে আমি খুব একটা আকর্ষণ বোধ করি না। যাই হোক, আজকের মতো বিষ্ণুদের কবিতা যেটুকু পারলাম পড়লাম। ভুল ত্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করছি, যে ক্ষমা প্রায় প্রতিদিনই আমি প্রার্থনা করে থাকি এবং আপনারা নিশ্চয়ই তা মঞ্জুরও করে থাকেন। নমস্কার।